ভিওডি বাংলা নিয়মিত আয়োজন ভিওডির রাজকথনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। আমরা তার সাথে কথা বলবো সমসাময়িক বেশ কিছু বিষয় নিয়ে। শুরুতেই ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকেই বলেন যে জুলাই আন্দোলনে বিএনপির কোনো অবদান নেই, বিএনপি 16 বছরে আসলে একটা বালুর ট্রাক সরাতে পারেনি, এমন অনেক কথাই আমরা শুনি বা অনেকেই বলেন। এই বিষয়ে আপনার মতামত কী? ধন্যবাদ আপনাকে। যারা এভাবে বলে তারা রাজনীতি অর্বাচীন। রাজনীতির আন্দোলন গড়ে ওঠার প্রক্রিয়া, রাজনীতিতে করণীয়, রাজনীতিতে অর্জনটা নিশ্চিত করবার যে ধাপ, সেই জায়গাগুলিতে তাদের ওই রকম কোনো অভিজ্ঞতা নেই, ওই ধারণাটা নেই আর কি। আবেগী গোষ্ঠী, আবেগী জনগণ এভাবেই ভাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে এই দলের অবদান অবিস্মরণীয়। বহুদলীয় গণতন্ত্র বলেন, সংসদীয় পদ্ধতির সরকার বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার বলেন, সবই এই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের হাত ধরে হয়েছে। 91, 96, 2001, 2008 ভালো নির্বাচন হচ্ছিল, যদিও 2008ও বেশ কিছুটা বিতর্ক তৈরি হয়েছে নির্বাচন, কারণ অনিলের সরকারটি আওয়ামী লীগকে বিভিন্নভাবে ফেভার করার চেষ্টা করেছে। তারপরও একটি বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপি ওই নির্বাচনে অংশগ্রহণ করেছে, যাতে সংসদীয় পদ্ধতির সরকার এবং রাষ্ট্র ব্যবস্থাপনাটা যাতে ধারাবাহিকতা বজায় রাখে। এর পরবর্তীতে আওয়ামী লীগ নির্বাচিত হওয়ার পর 2008-এ বাংলাদেশের গণতন্ত্র টুটি চেপে হত্যা করেছে, সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করেছে, অনির্বাচিতভাবে ক্ষমতায় থেকেছে। অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে গিয়ে ভিন্ন দল দমন করেছে, নিধন করেছে, গুম করেছে, আনঅথরাইজড কিলিং করেছে, ভোটাধিকার হরণ করেছে, তারপর গণহত্যা চালিয়েছে, আয়নাঘরে নির্যাতন করেছে, মাসের পর মাস রিমান্ড দিয়েছে, গায়েবী মামলা করেছে, প্রায় ধরেন 1,60,000-এর মতো মামলা করেছে, 60 লাখ লোকের মতো আসামি করেছে, আমাদের অসংখ্য সহযোদ্ধা জীবন দিয়েছে। কিসের জন্য? এই গণতন্ত্রের জন্য, হাসিনার পতনের জন্য। হাসিনা পতনের যে আন্দোলন, এক দফা আন্দোলন, এটা বিএনপি তো বিগত 10 বছর ধরে করছে। মনে রাখা দরকার যে একটি ফ্যাসিস্টের বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান তৈরি হয়, সেটি রাতারাতি হয় না। ফ্যাসিস্টের অনেক সুবিধাভোগী থাকে, অনেক রাষ্ট্রীয় শক্তি থাকে, অনেক ধরেন যেটাকে বলা হয় সহযোগী থাকে। এটা শুধু দেশের মধ্যে থাকে না, আঞ্চলিক রাজনীতিতে থাকে, আন্তর্জাতিক রাজনীতিতে থাকে। সেই পরিস্থিতিটা বিএনপি রাজনৈতিকভাবে ঝুঁকি নিয়ে গত 17 বছর ফেস করেছে, এবং গণ অভ্যুত্থানটা নিশ্চিতভাবে সফলতার সাথে সম্পূর্ণ হওয়ার জন্য যে প্রেক্ষাপট তা তৈরি করেছে বিএনপি এবং নেতৃত্ব দিয়েছে বিএনপি। তো তারা ধারাবাহিকতায় একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে। অস্বীকার করছি না, ছাত্ররা ফ্রন্ট লাইনে থেকেছে, কারণ ছাত্রদের দাবিটা ছিল অরাজনৈতিক বাট ন্যায্য। বিএনপি দীর্ঘদিন ধরে দাবি করেছে এক দফার দাবি, হাসিনাকে যেতে হবে। সে দাবি তো ছাত্রদের দাবি ছিল না। সে দাবি ছাত্রদের দাবি তখন হয়েছে যখন তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করতে গিয়ে তাদের জীবন গিয়েছে, তখন তারা হাসিনার পতন চেয়েছে, অর্থাৎ আমাদের সাথে একমত হয়েছে। তো বিএনপি এই যে সফল গণ অভ্যুত্থান, তার শুরু থেকে শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়েছে। এই গণ অভ্যুত্থানে বলা হয় 2000-এর কাছাকাছি মানুষ জীবন দিয়েছে, তার 522 জন বিএনপির এবং তার সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী। প্রায় 25,000-এর মতো মানুষ মারাত্মকভাবে আহত হয়েছে। তার মধ্যে দেখবেন যে প্রায় 21,000-এর মতো বিএনপি দলের নেতাকর্মী। 14,000-এর মতো গ্রেপ্তার হয়েছিল ওই সময় বিএনপির শীর্ষ নেতারা সহ প্রায় 12,000 বিএনপির নেতাকর্মী। ইভেন জাতিসংঘ মানবাধিকার কমিশন সরকার পতনের সময়ে বাংলাদেশের মানবাধিকার এবং বাংলাদেশের সরকার পতনে যে সহিংসতা হয়েছে, অথবা ধরেন যে জীবনহানি হয়েছে, যে আন্দোলন হয়েছে, সেটা বলেছে বিএনপির নেতৃত্বে হয়েছে। অর্থাৎ বিএনপি এই গণঅভ্যুত্থানের শুরু করেছে এবং শেষ পর্যন্ত থেকে নেতৃত্ব দিয়েছে।
প্রশ্ন আছে যে বিএনপিকে ফ্রন্ট লাইনে দায়িত্বশীল নেতাদের দেখা যায়নি। আমাদের এই অল্প বয়সী তরুণ ছাত্ররা মনে করে যে দায়িত্বশীল নেতৃত্ব ফ্রন্ট লাইনে থেকে দৃশ্যমান থেকে নেতৃত্ব দেওয়া মানেই সফল নেতৃত্ব। এদেরই ধারণাটা ভুল। আমরা বারবার সরকার পতনের আন্দোলন করেছি 17 বছরে, সফলতার কাছাকাছিও গিয়েছি। 2015 আন্দোলন যদি আপনি দেখেন, সারা বাংলাদেশ ক্লাপস হয়েছে। হাসিনা যায় প্রায় বগুড়ার থেকে এক গাড়ি কাঁচামরিচ আনতে 3 গাড়ি বিডিআর নিয়োগ করা হয়েছে। আমাদের অসংখ্য ছেলেপেলে জীবন দিল, তাই না? দ্রব্যমূল্য বৃদ্ধির আন্দোলন করতে গিয়ে মাত্র 1 মাসের মধ্যে আমাদের 22 জন নেতাকর্মী জীবন দিয়েছে। কিসের জন্য? হাসিনা পতনের জন্য। কিসের জন্য? গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য। তো একটা রাজনৈতিক দল হিসেবে যে দায়িত্ব বিএনপির থাকে, বিএনপি সেই কাজটি ক্রমাগতভাবে করেছে এবং সফল হয়েছে। এখন ওই জায়গাটাতে আবার একটু বলা প্রয়োজন, এবারের রাজনীতির কৌশলটা ছিল একটু ভিন্ন। ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন তার পতনের আন্দোলনটা কর্মসূচি ঘোষণা করে আমরা করতে বারবার চেয়েছি, সে তখন এত বেশি সতর্ক এবং এত বেশি নির্দয় হয়েছে যে সেই আন্দোলনটাকে জমাট বাঁধারই সুযোগ দেয়নি। দায়িত্বশীল সব নেতাকর্মীদের আগের রাত্রে গ্রেপ্তার, মোবাইল ট্র্যাকিং করে তার শনাক্তকরণ, গ্রেপ্তার করে সব জেলে পুরে দিয়েছে। অর্থাৎ আপনি রাজপথে এসে আন্দোলনটাকে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের সুযোগ করে দেবেন, সেই স্পেসটুকু শেখ হাসিনা দেয়নি। এবারই বিএনপি প্রথম বিচক্ষণতার সাথে আন্দোলনটা করেছে, বিদায় ফ্যাসিবাদের পতন হয়েছে, গণঅভ্যুত্থানটা সফল হয়েছে। সেটা কিভাবে? বিএনপি ছাত্ররা যখন একটা কোটা বিরোধী আন্দোলন করলো, বিএনপি এই আন্দোলনটাকে নৈতিকভাবে সমর্থন দিল এবং বিএনপি কৌশল নিল যেটা সরকার পতনের আন্দোলনের দিকে এই মুহূর্তে নেওয়া যাবে না, এটা একটা ন্যায্য দাবির আন্দোলন হিসেবে আমরা সব শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করব মাত্র। এবং সেই কৌশলে কিন্তু বিএনপি এই আন্দোলনটাকে প্রথম দিক থেকে নৈতিক সমর্থন, তারপর কর্মসূচিতে অংশগ্রহণ, এভাবে আমরা দেখলাম। এতে যেটা সুবিধা হয়েছে, একটা সফল গণ অভ্যুত্থানে সফল করবার জন্য বেশ কিছুটা সময়ের প্রয়োজন হয়। অর্থাৎ সব শ্রেণী পেশার মানুষকে একত্রিত হওয়ার একটা স্পেস দিতে হয়, যেটার জন্য 15 দিন থেকে শুরু করে 1-1.5 মাসের প্রয়োজন হয়ে যায়। শেখ হাসিনা প্রথম এবারই বুঝতে পারেনি যে এই কুঠাবিরোধী আন্দোলনটা তার পতনের আন্দোলনে পরিণত হবে এবং বিএনপি রাজনৈতিকভাবে এই আন্দোলনকে, ছাত্রদেরকে সামনে রেখে নিজেদের সব শক্তি প্রয়োগ করে আন্দোলনটাকে হাসিনা পতন আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে সফল করবে। এই ইনসুইংটাই শেখ হাসিনা সরকার এবার প্রথম বুঝতে পারেনি। অর্থাৎ শেখ হাসিনা সরকার মনে করেছিল যে এটা একটা ন্যায্য দাবির হয়তো আন্দোলন, ছাত্ররা দাবিগুলি মেনে নিলে হয়তো আপনার আন্দোলন প্রত্যাহার করবে, অথবা কিছু হত্যা, কিছু দমন, কিছু চাপ প্রয়োগ করলেই এই আন্দোলনটা স্থিমিত হয়ে যাবে। কিন্তু এই আন্দোলনের পিছনে বাংলাদেশের ফ্যাসিবাদী দোসর ছাড়া অন্য রাজনৈতিক দলগুলি কৌশলে সর্বশক্তি প্রয়োগ করে এক দফার আন্দোলনে নিয়ে আসলো এবং নিশ্চিতভাবে শেখ হাসিনার পতন ঘটালো। এই যে কৌশল, অর্থাৎ আপনি ফ্যাসিস্টকে বুঝতে দিলেন না যতবার পতন হতে যাচ্ছে, বাট সর্বশক্তি সঞ্চয় করে এক দফারে আন্দোলনে এসে জীবন দিয়ে যে কোনো মূল্যে রাজপথে থেকে শেখ হাসিনাকে নিকৃষ্টতম পতন, অর্থাৎ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হলো। এর শুরু, এর শেষ এবং এই যে আপনার কৌশল এবং এই যে একটা দানবীয় সরকারের পতনের জন্য যে কৌশল, যেটাকে বলে অপরচুনিটি, যে শক্তি, যে উপযুক্ত সময়, যে ধরেন একটু অভয়ের মধ্যে রাখা, একটু ব্যাকফুটে রাখা, এই কাজগুলি বিএনপি এবার সম্পূর্ণ রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে বিচক্ষণতার সাথে করেছে। বিদায় আমি নিশ্চিত করে এবং দায়িত্ব নিয়ে বলতে চাই যে এই আন্দোলন বা রাজনৈতিক দল হিসেবে বিএনপির কৌশলগত আন্দোলনের ফসল। অস্বীকার করব না, আমাদের ছাত্র ভাইয়েরা ফ্রন্ট লাইনে থেকেছে, তারা ঝুঁকিও নিয়েছে,
দমন পীড়নের সামনে দাঁড়িয়েছে বুক পেতে, সব শ্রেণী পেশার মানুষ দাঁড়িয়েছে। আমি নিজে এই আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রধান সমন্বয়কারী ছিলাম। তো এই আন্দোলনে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলকে কোঅর্ডিনেট করার সুযোগ আমার হয়েছে এই আন্দোলনে। তো সেখান থেকে আমার দেখা যে আন্দোলনটা ছিল হাসিনাকে যেতে হবে, নেতৃত্বে ছিল সব শ্রেণী পেশার মানুষ, নেতৃত্বে সবাই যার যার জায়গার থেকে নেতৃত্ব দিয়েছে। আমরা যারা রাজনীতিবিদ আমাদের একটু সুবিধা থাকে যে আমরা মানুষের কাছে থাকি, গণমানুষের একটা আস্থা আমাদের প্রতি থাকে, আমাদের একটা আদেশ নির্দেশ অথবা অনুরোধ মানুষ সাদরে গ্রহণ করে, যার ফলে সব শ্রেণী পেশা এবং সব ধর্ম বর্ণের মানুষকে আমরা এই আন্দোলনকে সমবেত করে বিজয় অর্জিত না হওয়ার আগ পর্যন্ত রাজপথে রাখতে সক্ষম হয়েছি। এটাই একটা রাজনৈতিক দলের দায়িত্ব যেটা বিএনপি করেছে। আরেকটা কথা বলা দরকার, গণ অভ্যুত্থান সবসময় রাজনীতিবিদরা শুরু করে, রাজনৈতিক দল শুরু করে, রাজনীতিবিদরা গ্রেপ্তার হয়, নিধন হয়, জীবন দেয়, হ্যাঁ, কারারুদ্ধ হয়, ফাঁসিতেও যেতে হয়। যখন এই ধরেন রাজনৈতিক আন্দোলন সরকার যখন বল প্রয়োগে প্রতিরোধ করতে যায়, তখন সরকার কি করে? গণহত্যা করে। সরকার কি করে? বল প্রয়োগ করে সাধারণ মানুষের জীবন হরণ করে। করতে গিয়ে সব শ্রেণী পেশার মানুষ তখন ক্ষুব্ধ হয়। ক্ষুব্ধ হয়ে ওই সরকারের প্রতি তারা আপনার অনাস্থা জানাতে অথবা সরকারের পতন নিশ্চিত করবার জন্য যার যার অবস্থান থেকে যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এবারও তাই হয়েছে। অর্থাৎ গণ অভ্যুত্থান একদিনে হয় না, 1 জুলাইতে হয় না। গণ অভ্যুত্থান ধাপে ধাপে অনিবার্য হয়, প্রথমে সব মানুষের অংশগ্রহণে, তারপর সেটার পরিসমাপ্তি হয়। অতএব এই আন্দোলন শুরু থেকে শেষ এটা বিএনপিরই মানে অর্জন, এটা বিএনপিরই, আমি করুণা বলবো না, জাতির কাছে এটা বিএনপির অঙ্গীকার আবদ্ধ, অথবা এটা বিএনপির দায়িত্ব। তাই বিএনপি করেছে বড় রাজনৈতিক দল হিসেবে। ছাত্র জনতা তাদের অংশগ্রহণ ছিল, আমাদের কিছু তরুণ ছাত্র যারা এখন রাজনৈতিক দল করতে চায়, ইতিমধ্যে করেছেও, হ্যাঁ, তাদেরও স্মরণীয় ভূমিকা ছিল। অর্থাৎ আন্দোলনটা দেখতে হবে ফ্যাসিবাদীর বিরুদ্ধে গণমানুষের আন্দোলন। আপনার নিশ্চয়ই মনে আছে যে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছিল, কোটা সংস্কারের আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন থেকে 9 দফার আন্দোলনে তারা গিয়েছিল। তখন এখনকার ওই বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের 6 জন শীর্ষ নেতাকে কিন্তু ডিবি পুলিশ ধরে নিয়ে যায় এবং সেখানে তারা 5 দিনের মতো ছিলেন। ডিবি পুলিশে 5 দিন থেকে কিন্তু তারা একটা বিবৃতি দিয়েছিলেন, খেয়াল করবেন। একবার হুবহু বিবৃতিটা এরকম ছিল যে কোটা সংস্কারের বিরুদ্ধে আমরা বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করছি, এটা একটা ন্যায্য দাবি। এই আন্দোলন করতে গিয়ে ইতিমধ্যে আমাদের কয়েকজনের জীবন গিয়েছে এবং অনেকে আহত হয়েছে, এটা অনাকাঙ্ক্ষিত, অনাকাঙ্ক্ষিত শব্দটা ব্যবহার করেছে। এরপর বলছে আন্দোলন চলাকালীন সময়ে সরকারি স্থাপনায় অপ্রত্যাশিতভাবে কিছু ভাঙচুর ঘটেছে। অপ্রত্যাশিতভাবে সরকার আমাদের দাবি মেনে নিয়েছে। আমরা সরকারের কাছে আবেদন করব বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য, এবং সরকার যেহেতু আমাদের দাবি মেনে নিয়েছে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম। এটা তারা বলেছে, লিখিত আকারে বলেছে, সমস্ত মিডিয়ায় এসেছে। আন্দোলন কি বন্ধ হয়ে গিয়েছিল? তো বৈষম্য বিরোধী ছাত্ররা যদি আন্দোলনের প্রধান স্টেক হোল্ডার হয়ে থাকে, নেতৃত্ব দিয়ে থাকে, তো তারা তো আন্দোলন প্রত্যাহার করেছে। তাহলে আন্দোলন কেন চললো? কেন শেখ হাসিনার পতন হলো? হলো না তো। অর্থাৎ তারা আন্দোলন প্রত্যাহার করলো, তো আন্দোলন প্রত্যাহার হয়নি। কেন হয়নি? রাজনৈতিক দল আন্দোলন প্রত্যাহার চায়নি, জনগণ আন্দোলন প্রত্যাহার চায়নি। তার মানে তাদের নেতৃত্বে তো জনগণ ছিল না। যদি থাকতো তাহলে ওই ঘোষণার পরই তো আন্দোলন বন্ধ হয়ে যেত। হয়নি তো। যার ফলে আমি বলছি যে রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির নেতৃত্বে এই আন্দোলন হয়েছে। সব শ্রেণী পেশার মানুষ মাঠে নেমেছে। যে মা তার সন্তান হারিয়েছে সে নিজে মাঠে চলে আসছে।
যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, সিংহভাগই রাজনৈতিক দলের কর্মী। বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি করেছেন, কয়জন নিহতের পরিবার এই কমিটির সদস্য আছেন? একজনও নেই। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, 5 দিন ডিবি পুলিশে থেকেই যদি আন্দোলন প্রত্যাহার হয়ে যায়, আর আমরা যারা 17 বছর আয়না ঘরে ছিলাম, গুম হয়েছে আমাদের যেসব ছেলেরা, মাসের পর মাস রিমান্ড খেটেছে, বছরের পর বছর জেলে থেকেছে। আমার নিজের 193টি মামলা, আমি 97 দিন রিমান্ডে থেকেছি, 4 বছর 2 মাস জেলে থেকেছি, ডিবিতে থেকেছি। র্যাব 3 দিন ট্রেস দেয়নি, কখন দিন হয়েছে কখন রাত হয়েছে জানিনি। 62 ঘন্টা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে রাখা হয়েছে। আমরা কি রণভঙ্গ দিয়েছি? আওয়ামী লীগের সাথে আপোষ করেছি? গণতন্ত্র রক্ষার সংগ্রাম বিএনপি করেনি? বিএনপির সব শ্রেণী পেশার নেতারা ওই 17 বছর ধরে তার সামর্থ্যের শতভাগ নিয়ে জুলুম অত্যাচার উপেক্ষা করে চেষ্টা করেছে হাসিনা পতনের আন্দোলন নিশ্চিত করবার জন্য, হাসিনার পতন নিশ্চিত করবার জন্য। তো বালুর ট্রাক আমরা সরাতে পারিনি? এই বালুর ট্রাক সরানোর জন্য আমরা জীবন দেয়নি? অর্থাৎ যারা এই 17 বছরের রাজনৈতিক আন্দোলন, যারা 17 বছরের বিএনপির এই যে হাজার হাজার ছেলেপেলেরা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, মানবতার জীবন যাপন করেছে, বাড়িঘর ছেড়ে আপনার ট্রেসলেসভাবে ঘুরেছে 17 বছর একটা ফ্যাসিস্টকে হটানোর জন্য, তার অবদানকে যারা ছোট করে দেখতে চায়, কটাক্ষ করে, তারাও কিন্তু ওই ফ্যাসিবাদের পরোক্ষ দোসর। প্রত্যক্ষ শব্দটা আমি বললাম না, পরোক্ষ দোসর। তারা রাজনৈতিক স্যাক্রিফাইসকে প্রশ্নবিদ্ধ করতে চায়, আর একটা আন্দোলনে অংশগ্রহণ করেই দেশের সর্বেসর্বা হতে চায়, দেশের কৃতিত্ব নিতে চায়, দেশের নিয়ন্ত্রণ নিতে চায়। এটা এক ধরনের রাজনৈতিক হঠকারিতা, সে ব্যাপারেও আমাদের সাবধান থাকতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়সীমাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? মূল্যায়ন খুব করার সময় বা পরিবেশ বা পরিস্থিতি এখনো হয়নি। তবে একটা জায়গায় আছে যে গতিটা ধীর। আরেকটা সমস্যা আছে, কোন সমস্যাগুলিকে সমাধান করবার জন্য অগ্রাধিকার দিতে হবে, সেই জায়গায় আমার মনে হয় তাদের সিদ্ধান্ত নিতে কিছুটা হলেও ব্যর্থ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সরকার না, মনে রাখবেন। সরকার কাকে বলে এটা মানুষের আগে জানা উচিত। সরকার হচ্ছে জনগণ কর্তৃক নির্বাচিত নির্দিষ্ট মেয়াদের জন্য একটি কর্তৃপক্ষ, যাদের কাজ হবে রাষ্ট্র ব্যবস্থাপনা করা। এটা হলো সরকার সংজ্ঞা, সেই সংজ্ঞায় এটা সরকার না। যার জন্য আমরা কিন্তু সরকারের আগে বলি অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে তো অন্তর্বর্তীকালীন বলতাম না। কেন বলি? এই কারণে যে এটা সরকার না। অর্থাৎ এটা সংকটকালীন সরকার, নিয়মিত কিছু রুটিন কাজ তারা করবে, আর রাষ্ট্রে সবসময়ের জন্য একটি নির্বাচিত সরকার ম্যান্ডেটরি থাকা বাধ্যতামূলক। তবে কোনো সময় তার ব্যত্যয় হয়, পৃথিবীর বিভিন্ন দেশে হয়। কোনো সময় একটা সরকার গণঅভ্যুত্থানে পতন হয়ে যায়, কোনো সময় একটা সরকার যে কোনো উদ্বুদ্ধ পরিস্থিতিতে ফাংশন করতে ব্যর্থ করে, কোনো সময় ওটা সেনাবাহিনীর অভ্যুত্থানও হয়ে যায়, কোনো সময় ধরেন দেশের এমনভাবে রাষ্ট্র ব্যবস্থাপনা ভেঙে পড়ে যে সরকারই তখন থাকতে পারে না। এই ধরনের পরিস্থিতিতে যখন সরকারের সংকট হয়, অর্থাৎ একটা নির্বাচিত সরকার যখন রাষ্ট্রে না থাকে, তখন একটি সংকটকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যুগে যুগে পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়েছে। বাংলাদেশে এটি তার অংশ। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এর প্রধান কাজটাই হচ্ছে দেশের জন্য একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা, এবং প্রতিষ্ঠিত করবার জন্য যে আয়োজন দরকার তা সম্পন্ন করা। এটাই হলো তার একমাত্র কাজ, একমাত্র। এখন সে যখন একটা নির্দিষ্ট সময় বা অল্প কিছু সময় এই কাজগুলি তো 1 সপ্তাহে হবে না, 2-1 মাসে হবে,
অথবা 6 মাসে হবে। এই 6 মাস সময়ের মধ্যে রাষ্ট্রের কিছু রুটিন কাজ থাকে, সেটা সম্পন্ন করা। রুটিন কাজ যেগুলি আছে, সরকার কিছু কিছু জায়গায় সফল হয়েছে, কিছু কিছু জায়গায় ব্যর্থ হয়েছে। এখন আমাদের গণ অভ্যুত্থানের পর আমাদের রাষ্ট্রে বেশ কিছু জরাজীর্ণতা ছিল এবং আছে। সেটা কিছু সাংবিধানিক জরাজীর্ণতা আছে, অর্থাৎ শাসনতন্ত্রের কিছু সমস্যা আছে, শাসন কাঠামোতে কিছু সমস্যা আছে, আমাদের প্রাতিষ্ঠানিক কিছু সংস্কার প্রয়োজন আছে, আমাদের রাজনীতির গুণগত পরিবর্তনের কিছু কিছু সংস্কার প্রয়োজন আছে বিধায় কিন্তু শেখ হাসিনাকে নিকৃষ্টভাবে পতিত হতে হয়েছে। তার থেকে উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু দায়িত্ব আছে। সে দায়িত্বগুলি তারা করছে, কিন্তু কালেক্ষেপণটা বেশি হচ্ছে। তারা অমনোযোগিতা আমি বলবো না, কিন্তু তাদের গতি ধীর। ইতিমধ্যে বেশ কিছু কাজ করেছে, কিছু কিছু সংস্কার চিহ্নিত করা গিয়েছে, অধিকাংশ রাজনৈতিক দলের সাথে একমত হয়েছে। অর্থাৎ সেইগুলি চিহ্নিত করে সংস্কারগুলি, যেগুলি প্রয়োজনীয় সংস্কার, মৌলিক সংস্কার, সেগুলি চিহ্নিত করে কিছু অডিয়েন্সের মাধ্যমে ইচ্ছা করলে 15 ডেজ থেকে 1 মাসের মধ্যে করতে পারেন। আবার কিছু সংস্কার আছে যেটা রাষ্ট্রের প্রয়োজন আছে, কিন্তু তার জন্য পার্লামেন্টের দরকার আছে। এখন পার্লামেন্ট ছাড়া আপনি সেই সংস্কার করতে পারবেন না। তো সেগুলিতে আপনাদের কী হতে হবে? মেইন স্টেক হোল্ডার যে রাজনৈতিক দলগুলি আছে, তাদের সাথে সরকার আলোচনা করে একমত হবে যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের পর আমাদের যে পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্টে আমরা ঐক্যমতের ভিত্তিতে অথবা মেজরিটির ভিত্তিতে সেই সংস্কারগুলি বাস্তবায়ন করব। এটি হচ্ছে এটার কাজ। তো সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের এখনও আমি সমালোচনা করব না, তারা সে বিষয়ে মনোযোগী আছে বিজয় আমি বিশ্বাস করি। তারা তাদের দায়িত্ব বোঝে এবং জানে বলেও আমি মনে করি। কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় কোনো বিশেষ গোষ্ঠী দ্বারা কোনো সময় তারা প্রভাবিত হয়ে মূল দায়িত্বর জায়গা থেকে কিছুটা বিচ্যুত হওয়ার সম্ভাবনা জনমনে সন্দেহের সৃষ্টি করছে। সেই জায়গায় তাদের আরেকটু মনোযোগী হলে ভালো হবে। আর যে প্রয়োজনীয় সংস্কারগুলি করা দরকার, সেটা অতি দ্রুততম সময়ের মধ্যে করে একটা গ্রহণযোগ্য নির্বাচন করে জনগণের কর্তৃক নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ। তো সেটা তারা বোঝেন, জানেন। আমার বিশ্বাস হচ্ছে যে সেদিকেই দেশ এগোচ্ছে। খুব বেশি গুজব, খুব বেশি সন্দেহ করার কোনো সুযোগ নেই, কারণ বাংলাদেশের মানুষ গণতন্ত্র মনা। এদেশের মানুষ ভোটের অধিকারের ব্যাপারে সোচ্চার। এদেশের মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে চায়, তার সরকার নির্বাচিত করতে চায়। তার ব্যত্যয় ঘটানোর কোনো সুযোগ নেই। হয়তো যেটা আপনার 6 মাসে করা যেত, সেটি হয়তো অন্তর্বর্তীকালীন সরকার 6 মাসের জায়গায় হয়তো 16-17 মাসে করবে। তো সেটাও জনগণ হয়তো মেনে নেবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে, এটা জনগণের দাবি, সব রাজনৈতিক দলের দাবি। অনির্বাচিত সরকার একটা দেশে থাকা কাম্য না। অনির্বাচিত সরকার সরকার না। অতএব এই বিষয়গুলি আমার মনে হয় জনগণও জানে, অন্তর্বর্তীকালীন সরকারও জানে। কিন্তু আমাদের রাজনীতিতে যেহেতু সৌহার্দ্যতার অভাব আছে, আমাদের রাজনীতির মধ্যে যেহেতু এখনও পর্যন্ত প্রতিহিংসা আছে, আমাদের রাজনীতির মধ্যে ছোট রাজনৈতিক দলগুলির আবার ক্ষমতা লোভিতা একটা প্রবণতা দেখা দিচ্ছে, যার ফলে এই আলোচনাগুলি আপনার রাজনীতির মাঠে আছে। আমার বিশ্বাস হচ্ছে সময়ের প্রয়োজনে এগুলি সব ঠিক হয়ে যাবে। রাষ্ট্র সঠিক প্রক্রিয়ায় এগোচ্ছে এবং এদেশের নির্বাচিত সরকার এসে জন আকাঙ্ক্ষা ধারণ করে, জনকল্যাণ ধারণ করে জনসমৃদ্ধি নিশ্চিত করবে। খুব বেশি সন্দেহ, খুব বেশি সফলতা ব্যর্থতার খোঁজার কোনো সুযোগ আমি দেখছি না। জুলাইয়ের মধ্যে নির্বাচনের কথা বলছে ইসি, এবং অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এদিকে জামায়াত বলছে 7 ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনী তফসিল ঘোষণার জন্য। আসলে সব রাজনৈতিক দল এবং সবাই মূলত নির্বাচন চাচ্ছে, কিন্তু কিছু মানুষ, মানে গুটি কয়েক মানুষ এই নির্বাচনকে নিয়ে বিএনপিকে দোষারোপ করছে যে বিএনপি শুধু নির্বাচন চায়। এই বিষয়ে কি বলবেন? না, নির্বাচন, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। তারা রায়ের উপর আস্থা রাখে। একটি রাজনৈতিক দল সঠিক সময়ে নির্বাচন চাইবে, জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় যাইতে চাইবে, তারপর ক্ষমতায় গিয়ে জনগণের প্রতি তার যা করণীয় তা করবে, এটাই তো ন্যায্য। এখন নির্বাচন সবাই চায়, জামাতও চায়, এনসিপিও চায়। এখন জামাত এবং এনসিপি যে প্রক্রিয়ায় চায়,
সেটাকেও আমি রেসপেক্ট করি, চাই। তাদের হয়তো প্রস্তুতির ঘাটতি আছে, তারা হয়তো জনগণের কাছে ভোট চাইতে যাওয়ার ক্ষেত্রে ইতস্ততায় ভোগে, জনমত হয়তো তাদের অনুকূলে ততটা না যতটা হলে তারা ক্ষমতায় যেতে পারে। তো এই সন্দেহের জায়গার থেকে তারা বলে, কিন্তু নির্বাচন তো তারা চাইছে। তো জামাত তো এও দেখছি যে এবার ঈদে সমস্ত আসনগুলিতে তারা শুভেচ্ছা জানাচ্ছে, ভোট চাওয়ার শুভেচ্ছা। এনসিপি আমি প্রায় এ পর্যন্ত পেলাম, আমি পরিসংখ্যান যেটা 47টি আসনে তারা জনগণের কাছে ভোট চেয়ে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে পোস্টার, ফেস্টুন, ব্যানারের মাধ্যমে। কিন্তু দুঃখজনক হলো নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্যতাও তো এনসিপি এখনও পর্যন্ত অর্জন করেনি। সেখানে মনোযোগী হতে হবে। আমি এনসিপিকে স্বাগত জানাই, কারণ বহুদলীয় গণতন্ত্র, বহু মত থাকবে, বহু মানুষের রাজনীতিতে অংশগ্রহণ থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এটাই প্রতিযোগিতা। সেই জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই জন্য বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। কিন্তু সমস্যা হচ্ছে আপনি একটা রাজনৈতিক দল এনসিপি, আপনার মূলনীতি ঘোষণা করতে হবে, আপনার একটা ঘোষণাপত্র থাকতে হবে, আপনার গঠনতন্ত্র থাকতে হবে, আপনার কিছু যোগ্যতা থাকতে হবে, কিছু শর্ত পূরণ করে আপনাকে নিবন্ধন নিতে হবে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে। দেন হচ্ছে আপনি একটা পলিটিক্যাল পার্টি, তাই তো? সেখানে যতটা না মনোযোগী, তার চেয়ে বেশি মনোযোগী হচ্ছে অবাস্তব কিছু সংস্কারের প্রতি। অবাস্তব বলছি এই কারণে, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে যা মিল নেই, কাল্পনিক, ধারণাপ্রসূত, সেখানে তারা খুব মনোযোগী। কিন্তু এটা পরিপূর্ণ রাজনৈতিক দল হয়ে ভোটের যুদ্ধে আসার ক্ষেত্রে অতটা মনোযোগী না, শুভেচ্ছার ক্ষেত্রে মনোযোগী। কিন্তু আপনার নিবন্ধন হওয়ার জন্য যে শর্ত পূরণ করতে হবে সেখানে আপনি মনোযোগী না। আপনি এখন আবেদনও করেননি নিবন্ধনের জন্য। তারপরও আমি বলবো যে নিবন্ধনের শর্ত যদি আপনাকে পূরণ করতে হয়, সেখানে আপনার ঘাটতি আছে, সেটা পূরণে আপনি মনোযোগী হচ্ছেন না। বাংলাদেশের 46টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে, আর নিবন্ধন ছাড়া আরও 100 রাজনৈতিক দল আছে। 2-3টি রাজনৈতিক দল কোনো জায়গায় ডাক পেলেই এনসিপিকে ডাকা লাগছে। তার মানে কি এনসিপি এবং সরকার অঙ্গাঙ্গিভাবে জড়িত? আপনার তাদের কিছু এনসিপির অনেক নেতা বললে ভুল হবে, সহযোদ্ধা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের, তারা আবার সরকারেও আছে, তারা আবার সংস্কার কমিশনেও আছে। আবার এনসিপির কোনো দায়িত্বপূর্ণ নেতা বা গুরুত্বপূর্ণ নেতা যখন পঞ্চগড়ে যান, প্রশাসনের সবার সাথে বসে মিটিং করছে, খেয়াল করবেন। আবার গত পরশু দেখলাম এনসিপির প্রধান নাহিদ ইসলাম বলছে যে প্রশাসন নিরপেক্ষ না, আমাদের কথা শোনে না। তো এগুলি তো রাজনৈতিক স্ট্যান্ডবাজি, এটা তো রাজনীতি না। এনসিপিদের বন্ধুদের বলবে, হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিতে আমি আবারও বলছি বহু মতের প্রয়োজন আছে, বহু দলেরও প্রয়োজন আছে, সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতারও প্রয়োজন আছে। তো তারা গণ অভ্যুত্থানে ছিল যেমন, তো গণ অভ্যুত্থান আপনি করলেন, আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, অস্বীকার করি না, সম্মান করি, জাতীয় আপনাদের সম্মান করবে। গণ অভ্যুত্থানের পরই মনে হলো যে একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে, সেখানে আমাদের থাকার প্রয়োজন আছে। আচ্ছা, থাকলেন সেখানে। তারপর থাকার পর মনে করলেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার তো বেশি দিনের জন্য না, অল্প দিনের জন্য, তাহলে অল্প দিনেই ক্ষমতা চলে যাবে। ঠিক আছে, এখান থেকে বেরিয়ে এসে আরেকটা রাজনৈতিক দল করি, করলেন সেটা। এখন একটা রাজনৈতিক দল করে চিন্তা করছেন, খালি রাজনৈতিক দল থাকলে হবে, যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে হবে। এখন ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন সংস্কার, অবাস্তব সংস্কার, বিভিন্ন শর্ত, সংস্কার, বিচার, নির্বাচন সবাই আমরা চাই। তখন আপনি বললেন যে ভোট হতে হলে আগে এইটা হতে হবে, সেটা হতে হবে, এই দাবি হতে হবে। এগুলি রাজনৈতিক প্রবঞ্চনা, হঠকারিতা। এই যে হঠকারিতার যারা করে, ভাবে, তারা পলিটিক্যাল পার্টি গঠন করতে পারে, কিন্তু মানুষ কতটা অ্যাকসেপ্ট করবে সেখানে আমার সন্দেহ আছে। যার ফলে বাংলাদেশে এখন যে পরিস্থিতিটা বিরাজ করছে সেটা হচ্ছে একটা গোষ্ঠী আছে, তারা রাজনীতিতে অনীহা, রাজনীতি নিধন করতে চায়, রাজনীতিবিদদের প্রতি তাদের কারণ ছাড়া দোষারোপ, ব্যর্থতা চাপায় দেওয়ার মানসিকতা আছে।
এটার থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে হ্যাঁ, রাজনীতি ভুল ত্রুটির ঊর্ধ্বে না। পৃথিবীর কোনো দেশের কোনো রাজনৈতিক কোনো সরকার ভুল ত্রুটির ঊর্ধ্বে না। ধাপে ধাপে শানিত হয়, ধাপে ধাপে সংশোধিত হয়, সেভাবেই গণতন্ত্র একসময় এস্টাবলিশড হয়। পশ্চিমতে তাও হয়েছে, আমাদেরও তাই হবে। কিন্তু আপনি রাজনীতি করবেন না, মানুষের পাশে থাকবেন না, ঝুঁকি নেবেন না, আবার বলবেন আপনি পরিশুদ্ধ, আপনি শিরোধার্য, আপনি ছাড়া কেউ বোঝে না, আপনি সব পারেন, আপনি সব জানেন। যেমন সংস্কার কমিশনে বলেছে বিএনপি যে পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। আচ্ছা, ব্রেক দিয়ে তারপর যদি জনগণ আবার তাকে নির্বাচিত হয় আবার হতে পারবেন, কিন্তু পরপর 2 বারের বেশি না। এনসিপি বা সংস্কার কমিশন সেটাকে ইতিবাচকভাবে দেখতে চায় না। আবার যারা দেখতে চায় না তারা বলছে আজীবন ইউনূসকে ক্ষমতায় রাখেন। কন্ট্রাডিক্টেড বুঝেন। যিনি বলছেন না 2 বারের বেশি হওয়া যাবে না, আরে একবারও হতে পারবে না 2 বারের বেশি। আমরা তো বলছি পরপর 2 বার হতে পারবে না, 2 বারের পর আবার যদি তিনি ব্রেক হয়ে জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে আসে হতে পারবে। আরে ভাই, প্রধানমন্ত্রী তো ঘরে ঘরে হয় না, প্রধান দেশ চালানোর লোক তো ঘরে ঘরে হয় না। একটা লোক, একটা প্রতিষ্ঠিত নেতৃত্ব যদি দেশকে 2 বছর ভালো সার্ভিস তিনি দিতে পারেন, আমরা কেন তাকে বঞ্চিত করব? তার সার্ভিস থেকে আমরা কেন বঞ্চিত হব? ঠিক আছে, 3য়বার হলো না, 4বার হলো না, 5মবার উনি এসে আর মাহাথির মোহাম্মদ আসেননি, দীর্ঘদিন পরে বিরুদ্ধ বয়সে আসেননি। মালয়েশিয়াবাসী চায়নি যে তিনি আসুক, কারণ কি? তার শাসনামলটা মালয়েশিয়া স্বর্ণযুগ হয়েছে। তো আমরা যদি এরকম একজন, কে হবে আমি জানি না, আমরা যদি এরকম একজন প্রধানমন্ত্রী পাই, তিনি 2 বার খুব ভালো করেছেন, কিন্তু শর্তের কারণে 3য়বার তিনি আসতে পারেননি, 4র্থ বা 5মবারে এসে যদি তিনি অসমাপ্ত কাজ করে দেশকে সমৃদ্ধ করেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেন, তাই না? আমরা যদি সুশাসন নিশ্চিত করতে পারেন, আমাদের উন্নয়নের আকাঙ্ক্ষা যদি প্রতিষ্ঠিত করতে পারেন, তো তার প্রতি না থাকবে কেন? সেখানে তাদের অ্যালার্জি। আবার তার নাই বলছেন একটা অনির্বাচিত লোক, অনির্বাচিত সরকার, সংকটকালীন সরকার, বরেণ্য ব্যক্তি কোনো সন্দেহ নেই, জানা বুঝা ব্যক্তি কোনো সন্দেহ নেই, জনপ্রিয় ব্যক্তি কোনো সন্দেহ নেই, আমাদের জাতি হিসেবে গর্বের ব্যক্তি ডক্টর ইউনূস, কোনো সন্দেহ নেই, তিনি আজীবন থাকলে কোনো সমস্যা নেই। তো এটি কি সংস্কার নাকি রাজনীতি স্টান্টবাজি? যারা এই রাজনীতি স্টান্টবাজি করছে তাদের কবল থেকে দেশকে বাঁচাতে হবে, এবং সে দায়িত্ব হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, সে দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা সজাগ আছি, সচেষ্ট আছি, গণমানুষের রায় নিয়ে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে বিএনপি এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ এবং জনগণের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, সেই মোটে আমরা আছি। এখন বলছেন সমালোচনা আছে, বলবেন গুজব আছে, বলবেন অন্যান্য রাজনৈতিক দলের দ্বিমত আছে, এটাও সৌন্দর্য, সেটা বিএনপি পরোয়া করে না। আমরা এগুলো আমাদের আদর্শ দিয়ে, আমাদের কর্ম দিয়ে, আমাদের যোগ্যতা দিয়ে এবং জনগণের প্রতি আমাদের কমিটমেন্ট দিয়েই আমরা ফেস করব। এটাই রাজনীতি। আমরাও সমালোচনার ঊর্ধ্বে না। রাজনীতির মূল কাজই হচ্ছে কি, আপনি আমার ভুল ধরবেন, আপনি আমাকে সংশোধন করার চেষ্টা করবেন, যেটা সংশোধনযোগ্য সেটা আমি অ্যাকসেপ্ট করব, যেটা আপনার ভুল সেটাকে আমি বলে দেবো নো, এটা এভাবে না। বিএনপি এই গত 8 মাস ধৈর্য ধরে দায়িত্বের সাথে সংস্কার, বিচার এবং দ্রুততম সময় গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্য যে মহৎ দায়িত্ব তার পালন করা উচিত তাই করছে, এবং বিএনপির সাথেই জনগণ আছে। 17 বছর আপোষ করিনি, হাসিনার বিরুদ্ধে লড়েছি, হয় ছিলাম রাজপথে, আর না হলে কারাগারে, আর সেটা না হলে আয়নাঘরে, আর সেটা না হলে রিমান্ডে। সিটের জন্য তো ছাত্রদলের ছেলেরা ছাত্রলীগের সাথে মিশে একাকার হয়ে হলে থাকেনি, থেকেছে? থাকেনি। শেখ হাসিনার সাথে আসন ভাগাভাগি রাজনীতি করে বিএনপি 17 বছরে পার্লামেন্টও থাকতে পারত, বাসাবাড়িতে ঘুমাতে পারতাম, করেছি? করেনি। কারণ বিএনপি জানে জনগণের জন্য তার দায়িত্বটা কী। জিয়াউর রহমান শিখিয়ে গিয়েছে যে কোন আদর্শ নিয়ে জনগণকে এবং দেশকে সার্ভিস দিতে হয়, সেটা বিএনপি জানে। যারা বিএনপির এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত, যারা বিএনপির এই জনপ্রিয়তায় দেখে রাজনৈতিক খেই হারিয়েছে, তারাই কেবল বিচ্ছিন্নভাবে কিছু সমালোচনা করছে। এটা আমলে নেওয়ার খুব বেশি সুযোগ নেই, তবে সতর্ক থাকার প্রয়োজন আছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কী, এবং একটি সুষ্ঠু গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে আসলে এই মুহূর্তে কী ধরনের পদক্ষেপ প্রয়োজন? বাংলাদেশের বাস্তবতায়
সহজ কথা, জনগণের বাংলাদেশ, ভোটাধিকার, গণতন্ত্র, সরকার পার্লামেন্টের কাছে দায়বদ্ধ, পার্লামেন্ট জনগণের কাছে দায়বদ্ধ, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিকবদ্ধ প্রতিষ্ঠান স্বতন্ত্র থাকবে, রাষ্ট্রের 3টি বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, নিরপেক্ষ থেকে, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বতন্ত্রভাবে ফাংশন করবে, এটা বিএনপি নিশ্চিত করতে চায়। এই হলো আপনার আমাদের অঙ্গীকার, এই হচ্ছে অঙ্গীকার। জনগণ যদি অবাধ ভোটে আমাদেরকে নির্বাচিত করে, বিএনপি এই জনগণকে সমৃদ্ধি, কল্যাণ এবং রাষ্ট্রে তার অধিকার নিশ্চিত করবার জন্য বদ্ধপরিকর বলবো আমি এই শব্দটি। অঙ্গীকার আমাদের, আমরা একত্রিত করার রূপ দেখে দিয়েছি। এখনো পর্যন্ত একটি রাজনৈতিক দল, ইভেন এই অন্তর্বর্তীকালীন সরকার, বলতে পারেনি এর বাইরে আর কোনো সংস্কার আছে। কারণ আমি বলেছি প্রথমেই আপনাকে, শাসনতন্ত্রে আমরা সংস্কার এনেছি, শাসন কাঠামোতে সংস্কার এনেছি, প্রাতিষ্ঠানিক সংস্কার এনেছি, রাজনীতিতে সংস্কার এনেছি। আমাদের যে সমস্ত ব্যবস্থাপনা খাত আছে, সেটা প্রশাসন বলেন, জুডিশিয়ারি বলেন, সেটা ধরেন মিডিয়া বলেন, সেটা ধরেন এগ্রিকালচার বলেন, সেটা স্বাস্থ্য বলেন, যেখানেই বলেন না কেন, একটা জনবান্ধব রাষ্ট্র, জনকল্যাণের রাষ্ট্র, যেখানে জনগণের দাঁড় গোড়ায় থাকবে রাষ্ট্রের সেবা, জনগণকে ছুটতে হবে না রাষ্ট্রের দ্বারে দ্বারে তার প্রাপ্ত সেবার জন্য, সেই জবাবদিহিমূলক রাষ্ট্র এবং সরকার প্রতিষ্ঠিত করবার জন্য জননেতা তারেক রহমান যে ভীষণ, আমি আবারও বলি, 31 ঘোষণা করেছে, তার মধ্যেই মুক্তি আছে। তার সেটাই সবচেয়ে বড় সংস্কার, সেটাই হচ্ছে জনগণের বাংলাদেশ। তারপরও বলবো, এর বাইরে যদি কোনো রাজনৈতিক দল অথবা কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠীর এদেশের কল্যাণের জন্য ভিন্ন কোনো প্রস্তাব থাকে, বিএনপি তা সাদরে গ্রহণ করবে এবং নির্বাচিত হলে তা বাস্তবায়ন করবার দায়িত্ব নেবে। আমরা জানি দীর্ঘ 8 মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কার্যক্রম চলমান রেখেছে। এই সংস্কার কার্যক্রমগুলোর মধ্যে আসলে দৃশ্যমান সংস্কার কোনগুলো লক্ষ্য করছেন কিনা? একটা অভ্যুত্থান পরবর্তী সময় তো কিছু বিশৃঙ্খলা থাকবে, কিছু সমন্বয়হীনতা থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাষ্ট্রের হয়ে আরও বেশি জোরালো ভূমিকা পালন করা দরকার, সেখানে কিছু ঘাটতি আছে। আবার ধরেন ফ্যাসিবাদের পতিত শক্তি, তারা এখনো সক্রিয় আছে, দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচার হওয়া দরকার। একটা দেশে গণহত্যা হলো, একটা দেশে গণতন্ত্র হত্যা হলো, একটা দেশে 28 লক্ষ কোটি টাকার উপর পাচার হলো, উন্নয়ন প্রকল্পের নামে 18 লক্ষ কোটি টাকার উপর বৈদেশিক এবং দেশি ঋণ হলো। সেই রকমের একটা সরকারের পতন হলো। সেই সরকারের সাথে যারা যুক্ত, তাদের উপযুক্ত বিচার হতে হবে দ্রুততম সময়ের মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে যে সংগঠনটি এটা করলো, আওয়ামী লীগ, সেটা একটা ফ্যাসিবাদী সংগঠন। ফ্যাসিবাদী সংগঠনের রাজনৈতিক অধিকার থাকবে কি থাকবে না, সেটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেও সিদ্ধান্ত হওয়া দরকার। কারণ আপনি এই ধরনের শাসন, এই ধরনের গণহত্যা, এই ধরনের দেশ, মানে যেটাকে বলা হয় ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে আবার রাজনীতি করবেন, সেটার নজির পৃথিবীতে নাই এবং সেটা হতে পারে না। যার ফলে আমি আবার আওয়ামী লীগকে আপনি একটা নির্বাহী আদেশে নিষেধ করে দেবেন, সেটাও আমি পক্ষে না। আমি বলছি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে ট্রায়াল ফেস করতে হবে। ট্রায়াল ফেস করে তাদের রাজনীতি থাকবে কি থাকবে না, এদেশের বিচার অথবা এদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। তো সেটাই আমি সংকট দেখছি এই মুহূর্তে। আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তির উস্কানি আছে, দেশের মধ্যে আওয়ামী লীগের কিছু সুবিধাভোগী আছে এবং তাদের কিছু দুর্বৃত্তও আছে। তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা ক্রমাগতভাবে করছে। সেইটাকে ফেস করার জন্য সরকারের মনোযোগে কিন্তু একটু ঘাটতি আছে আমার কাছে মনে হয়। তো সরকার মানে কোনো সময় আমার কাছে মনে হয় তার অগ্রাধিকার চিহ্নিত করতে ব্যর্থ হচ্ছে এবং মানুষ যেভাবে তাকে ফাংশনালিস্ট দেখতে চায়,
সে জায়গায় তার আরও মনোযোগ দেওয়া দরকার, আরও বেশি দৃঢ় হওয়া দরকার, আর যেটা জনকল্যাণের সেইখানে আরও বেশি উদার হওয়া দরকার। মানে যেটা জনবান্ধব জনকল্যাণ রাষ্ট্রের প্রয়োজনে সেখানে আরও উদার এবং তৎপর হওয়া দরকার, আর যেটা রাষ্ট্রের জন্য ক্ষতি, যেটা দেশের জন্য ক্ষতি, সে ব্যাপারে আরও দৃঢ় হওয়া উচিত। ইতিমধ্যে 2-3টি ফরেন ডিলিংস আমি দেখেছি, আমি খুব আশ্বস্ত হতে পারিনি। জাতিসংঘের মহাসচিব আসলেন, রোহিঙ্গা চলেই যায়, সরকার এভাবে বলতে চাইল। 1,80,000 রোহিঙ্গা আপনার মায়ানমার ইতিমধ্যে বলেছে যে তারা মানে মায়ানমারে ফিরে যাওয়ার অধিকার রাখে, এইভাবে বলেছে। কিন্তু সরকার প্রচার করে দিল যে 1,80,000 ফেরত চলে যাচ্ছে। এরকম অতি সম্প্রতি দেখবেন যে এই বাস্তবিক পরিস্থিতিতে একজন রোহিঙ্গাও মায়ানমারে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না। তার মানে কি? আমরা মহাসচিব সহ জাতিসংঘের এনে যে আবহটা তৈরি করতে চেয়েছিলাম, একটা সাকসেস নিউজ সরকার, এবং নিউজ সরকার ভালো সরকার, তিনি ভালো কোঅর্ডিনেট করতে জানেন, ভালো নিগোশিয়েট করতে জানেন, কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা হলো না আর কি, দুর্ভাগ্যজনক। এখন এই কথা যদি বলি অনেকের আবার গত্রদাহ শুরু হবে। আসলে পলিটিক্যাল সরকার ছাড়া হয় না। ভাবতে আপনি অনেক পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকার ছাড়া পৃথিবীর কোনো রাষ্ট্র কারোর সাথে ডিল করতে চায় না। তারা জানে যে নির্বাচিত সরকার ছাড়া অন্য সরকারটি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে না। আমার কথা বোঝা গিয়েছে? চায়না যা হলো, চায়নাতে গেলেন, হ্যাঁ দ্বিপক্ষীয় মিটিং হলো, সৌন্দর্য হলো, লাল গালিচা পেলাম, অ্যাটেনশনও চায়না কম দেয়নি, কিন্তু ওনারা চায়নাকে জানেন না। চায়না তার নিজের স্বার্থ পরিপূর্ণ না হওয়া পর্যন্ত হাসিটা পর্যন্ত দেন না, হাসি এটা পর্যন্ত হাসেন না। চায়নাটা কিন্তু এরকম। 2.1 বিলিয়নের কথা বলা হলো, যে তারা 2.1 বিলিয়ন, মানে এটা কোনো টাকাই না। তাও খাত দিল 3টা, ঋণ, অনুদান, বিনিয়োগ। তো 3 খাতে যদি 2.1 বিলিয়ন এর কথা যদি বলেন, 25,000 কোটি টাকা, তো 25,000 কোটি টাকা, 5 লাখ কোটি টাকা তো ব্যাংকেতেই আমাদের ভাই বন্ধুরাই নিয়ে চলে গিয়েছে এই দেশের। 2.1 বিলিয়ন ডলার আসবে হচ্ছে বিনিয়োগ, রিপিট হবে, ঋণ, অনুদান। তো 3 বিলিয়ন ডলার তোমার প্রবাসী বাইরে পাঠায় দেয়। তো কি হলো? চায়নার পক্ষে 25-30 বিলিয়ন ডলার সহযোগিতা করা এবং ধরেন শুধু অনুদান রাখা মেজর প্রবলেম। এটাও আবার হয়ে গেল, তিস্তা আবার হ্যাং হয়ে গেল। সরকার এসে বলল, বর্তমান সরকার এসে বলল তিস্তা চায়নাও করতে পারে, ইন্ডিয়া করতে পারে, আবার চলে গেলেন সেই জায়গায়। হলোটা কি? আপনি কি পেলেন আমি জানি না। আবার ফাঁপিয়ে ফুলে বলা হচ্ছে দেশটাকে খুবই ভালো চলছে, হ্যাঁ 5 বছর, কেউ চায় 10 বছর, কেউ চায় আজীবন। যখন দূরদর্শী এবং অরাজনৈতিক ব্যক্তিরা রাজনীতির গ্রামার না বুঝে সব কিছুতে নিজেকে বিজ্ঞ এবং পরম্পর মনে করে, পরম্পর, তখনই এটা সংকট চলে। ওই সংকটকালীন সময়টা বাংলাদেশে কিন্তু আছে। আচ্ছা, অর্থাৎ কিছুটা রাজনৈতিক, কিছু প্রচার, কিছু আবার অপপ্রচার, বিএনপিকে প্রশ্নবিদ্ধ করো, আবার অন্তর্বর্তীকালীন সরকার অথবা এনসিপিকে জাতীয় বীর এবং একমাত্র তারা পারে এটা প্রতিষ্ঠিত করো, ঠিক আছে? অর্জন নাই, সেই অর্জনকে আবার অন্যভাবে উপস্থাপন করো। এই রকমের একটা দেশের জন্য মঙ্গল না, বাট এই রকমের একটা সেন্সেবল সময় আমরা জাতি হিসেবে পার করছি। এর থেকে দ্রুত আমাদের বেরিয়ে আসতে পারলে দেশের মঙ্গল হবে। আমরা সর্বশেষ একটু আপনার কাছে জানার চেষ্টা করব আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে, যে প্রতিবেশী দেশগুলোর সাথে কী ধরনের সম্পর্ক এবং প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে কী ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এটা এক বাক্যে বলা কঠিন। আন্তর্জাতিক সম্পর্ক এভাবে হয় না। বেসিক্যালি আন্তর্জাতিক সম্পর্ক ছাড়ও দিতে হয়, অর্জনও করতে হয়। ছাড় এবং অর্জন দুটির মধ্যে নিজের লাভ খুঁজতে হয়। আপনি আমার কথা বুঝেছেন? আপনি কোনো ছাড় দেবেন না, তা তো আন্তর্জাতিক সম্পর্ক হবে না। আবার আপনি কিছু পাবেন না, তা তো আন্তর্জাতিক সম্পর্ক হবে না। আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে দেওয়া নেওয়ার সম্পর্ক, এবং এই দেওয়া নেওয়াটা হচ্ছে এমন একটা আর্ট যে আমি আমার দেশের স্বার্থ এমনভাবে ডিল করে আদায় করব
যে সে আমাকে সহযোগিতা করেও স্যাটিসফাইড থাকবে, বাট আমি তাকে কম পাশে থেকেও বিরাগভাজন হব না। আমাদের দেশের আন্তর্জাতিক সম্পর্কের এই ভারসাম্য জায়গায় বিগত 17 বছরে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে একটি দেশের কদর রাজ্যে পরিণত হয়ে গিয়েছে, অর্থাৎ সম্পূর্ণ একটি গ্রিপে চলে গিয়েছে। কারণ পৃথিবীতে অনেক শক্তি আছে, অনেক বলয় আছে, তাদের কর্তৃত্ব চায় সমস্ত জায়গায়, এটা চাইবে, কিন্তু এই সব চাওয়ার মধ্যে আপনাকে একটা স্বতন্ত্র অবস্থান বজায় রেখে ন্যায্যতার ভিত্তিতে আপনার স্বার্থে বার্গেনিংটা করতে হবে। এই বার্গেনটি কখনো হয় ন্যায্যতার ভিত্তিতে, আবার কূটনীতিতে ন্যায্যতা জিনিসটা খুব কম প্রাধান্য পায়, সেটা হচ্ছে কৌশলে আনুকূল্যের ভিত্তিতে। আবার কোনো কোনো সময় কোনো আন্তর্জাতিক ইস্যুতে তার পাশে থেকে, আবার কখনো পাশে থাকবে এমনভাবে পাশে থাকবো যে পাশে থাকাটা আবার আমার ক্ষতি হবে না, বাট সে স্যাটিসফাইড হবে। আমি অন্যের বিরাগভাজন হব না, বাট আপনি স্যাটিসফাইড হবেন। এই কৌশলগুলি বুঝে যদি আমরা পররাষ্ট্র নীতি বা বৈদেশিক সম্পর্কগুলিকে কাজে লাগিয়ে ডিল করতে পারি, বাংলাদেশে অনেক উন্নত বা সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। ছোট্ট একটা দেশ, কম ক্ষমতা সম্পন্ন প্রেসিডেন্ট, কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটিতে তিনি নিজেকে ফোকাস করতে সক্ষম হয়েছিলেন। হ্যাঁ, তো এটা সরকারের উপরও নির্ভর করে। আবার ধরেন সরকার আমাদের যেটাকে বলবো, আপনি সরকার আছে, আবার সরকারের উপযুক্ত ব্যক্তি দিয়ে বা ব্যক্তির মাধ্যমে এই আন্তর্জাতিক ডিলিংস, ব্যবসায়ী ডিলিংস অথবা বিনিয়োগের ডিলিংস এগুলি করার প্রয়োজন রয়েছে। আমরা একটা বিনিয়োগ সম্মেলন করতে চাইলাম, করলাম, আকৃষ্ট করতে চাইলাম, প্রেজেন্টেশনটা ভালো হয়েছে, প্রাপ্তির জায়গা কতটুকু হয়েছে আমি স্যাটিসফাইড হতে পারিনি। বলা হয়েছে 3,000 কোটি টাকার মতো যে এটা প্রস্তাবনা এসেছে। প্রস্তাবনা আসা মানেই তো বিনিয়োগ না, যেটা প্রস্তাবনা এসেছে হয়তো 50% হবে, তো 1500 কোটি টাকার বিনিয়োগ তো আমাদের একটা স্কোয়ার গ্রুপই করে দিতে পারে, আর বসুন্ধরা বললে আরও বেশি করে দেবে, তারা তো আবার দুর্বৃত্ত ধরেন। তো অ্যাভারেজে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আমার জানা মতে 35,000 কোটি টাকার থেকে শুরু করে 55-60,000 কোটি টাকার মতো আসে। তো এক সম্মেলন করে এমন ঢাকঢোল পিটালেন যে 3,000 কোটি টাকার মতো প্রস্তাব এসেছে, হয়তো 1500 কোটি টাকার মতো হয়তো বিনিয়োগ ধরে নিলাম আমি হবে। তো অন্যটার খবর কি? বিনিয়োগের জন্য প্রয়োজন কি কি কেন মানুষ বিনিয়োগ করে? আস্থা, তাই না? আর স্থিতিশীলতা, নিরাপত্তা। তো একটা অন্তর্বর্তীকালীন সরকার যে দেশে আছে, মানুষকে নিরাপদ বোধ করবে? মানুষ কি মনে করবে যে আমার এই বিলিয়ন বিলিয়ন ডলার আমি এখানে বিনিয়োগ করব, সরকার পরিবর্তন হলে এই ফ্যাসিলিটিসগুলি এনশিওর করবে, তার গ্যারান্টি কি করবে? বিনিয়োগকারী তো কী চায়? তার বিনিয়োগটা নিরাপদ হোক, থাকুক প্রথম। তারপর হচ্ছে সে বিনিয়োগকৃত অর্থের থেকে তার প্রয়োজনীয় লভ্যাংশ সে যাতে তার ওখানে নিতে পারে, অথবা তার বিনিয়োগের প্রয়োজনীয় লাভ নিশ্চিত যাতে হতে পারে, বিনিয়োগটা মাঝপথে গিয়ে মুখ থুবড়ে যাতে পড়ে না যায়, ক্ষতিগ্রস্ত যাতে না হয়, তার কিছু ফ্যাসিলিটিস দরকার যেটা সে চাইলেই পাবে। তো 8 মাসে তো সরকারের সেই ধরনের কোনো উন্নতি তো হয়নি। আমি এটা সরকারকে দোষ দিচ্ছি না, সম্ভবত না, তো 8 মাসে তো আপনি এটা করতে পারবেন না। তো আপনি বিনিয়োগ সম্মেলন করে সারা পৃথিবীর বিনিয়োগ চলে আসবে এভাবে প্রচার কেন করছেন? তার মানে হচ্ছে যে জাতি হিসাবে আমরা কিন্তু এখনও নিজেই পারি, নিজেই জানি, আবার আমি ছাড়া কেউ পারে না, এই যে মানসিকতা, তার বাইরে কিন্তু এখনও পর্যন্ত এজ এ হোল নেশন আমরা আসতে পারিনি। রাজনৈতিক দলগুলির দায়িত্ব হচ্ছে সফলতা থাকবে, ব্যর্থতা থাকবে, কিন্তু দিন শেষে মানুষের কাছে জবাবদিহি থাকবে। মানুষের জবাবদিহিতা যখন বাড়বে, আর মানুষ যখন ধরেন সিদ্ধান্ত নিতে পারবে, তখনই কেবলমাত্র টেকসই গণতন্ত্র, টেকসই উন্নয়ন এবং টেকসই সম্ভাবনা আমার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সেটাই কাম্য, সেটাই হচ্ছে আমাদের আশা। ভাই জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে ভিওডি বাংলার সাথে থাকার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ভিওডি বাংলা নিয়মিত আয়োজন ভিওডির রাজকথনের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী আরও একটি পর্বতে।